আসসালামু আলাইকুম। বিশ্লেষণ থেকে বিশ্লেষণ, চুলচেরা বিশ্লেষণ, এমনভাবে বিশ্লেষণ হচ্ছে নিখুঁতভাবে, যেন এরা এই বিশ্লেষণের উপরেই মিনিমাম পিএইচডি করার যোগ্যতা অর্জন করে ফেলছে। এদেরকে সবাই ডক্টরেট ডিগ্রি দিয়ে ভূষিত করা হবে। অনারিয়াম এমনভাবে তারা পেতে যাচ্ছে যেন বাংলাদেশে ইরাই চিন্তাবিদ, ভাবনাবিদ, দর্শনবিদ, রাজনীতিবিদ, গবেষণাবিদ, বিশ্লেষণবিদ, এই কয়েকজন মাত্র ইরাই আছে বাংলাদেশে। সমস্ত কিছু বোঝে, সমস্ত কিছু জানে। আসলে তো কচুরা জানে বলে আমার মনে হয়নি। মুখ খারাপ করা যাবে না, ইউটিউবে কথা বলছি। আমি কতকগুলো নাম বলছি, তাদের অবস্থাটা দেখেন। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই মাসুদা ভাট্টি, কাজিরুনা, সাংবাদিক কামাল, গোলাম মওলা রনিয়াহ, নিকৃষ্ট মানের একজন ব্যক্তি, সাংবাদিক মহিউদ্দিন আলমগীর, বিশাল সাংবাদিক, আন্তর্জাতিক মানের সাংবাদিক। এই নোংরা মানুষগুলা এরা 5ই আগস্টের পরে বনে জঙ্গলে, ল্যাট্রিনে, টয়লেটে, বাদারে, যে যেখানে আমলিকের যে যেখানে লুকায়িত ছিল, যাদের গুচ্ছ গহ্বরে ভয়ে আতঙ্কে কিরমির বাসা বেঁধেছিল, এদেরকে খুঁজে খুঁজে বের করে এদেরকে কথা বলার সুযোগ করে দিয়ে জাতির ভিতরে এক ধরনের বিভ্রান্তের সৃষ্টি করার জন্য এই মুখগুলো এমন কি চেষ্টা করে নাই যা বাদ রেখেছে তারা। ফারহানা ইন্দ্রা, ইউটিউবার ইসমাইল পাখি ভাই, টাক দেখবেন জাম্বু, ঘুরিয়ে পেঁচিয়ে রসিয়ে আমলিগের অন্ডকোট চোষা এক বাদুর, অন্ডকোট চোষা বাদুর, সুপারি বাদুর চষে না, হলো অন্ডকোট চষে আমলিগের নেতাদের অন্ডকোট চষে আর এক ইউটিউবার। ডাক্তার জাহেদ, ব্যারিস্টার ফারহানার কি শয্যা সঙ্গিনী নাকি জানি, যাক ভালো বুঝবে তারা বলবে। ইউটিউবার ইনামুল কবির। এই যে কতকগুলো নোংরামি ব্যক্তিবর্গগুলো ইউটিউবে রমরমাট ব্যবসা করে যাচ্ছে, এবং এদের ভাট্টির, কাজিরুনার, আরেকটা আছে নবনীতা, একজন শিল্পী ছিলেন, গানও গাইতেন, আবার উপস্থাপিকা ছিলেন গান টান গাওয়ার ভিতরে, সেখানেও এখন তিনি সব পদ হারিয়ে ইউটিউবার হয়েছেন। এবং বাংলাদেশ সেনাবাহিনীর সম্বন্ধে এরা এত বড় বিজ্ঞ যে একেবারে বিসির সাইজ ওজন কতটুকু, নিজেদের বিসির ওজনের সম্বন্ধে খবর নাই, কিন্তু সেনাবাহিনীর সম্বন্ধে এরা এত জানে যে এদের মানে নোংরামি কথাবার্তা কি বলবো, বলার মতো না। যে ঘটনাটি আন্তর্জাতিক আদালতে একটি মামলা হয়েছে, হত্যা, গুম, মানবতা বিরোধী অপরাধের 16 জন কর্মকর্তা চাকরিরত অবস্থায়, যাদের বিরুদ্ধে সেনাবাহিনী সরাসরি আর্মি অ্যাক্ট প্রয়োগ করতে সক্ষম পারবে, কিন্তু তার যথার্থ এভিডেন্স, যেহেতু সিভিল কোর্টে কেস হয়েছে, সেনাবাহিনীর অভ্যন্তরে না, কেসটা হয়েছে সিভিল কোর্টে, এবং যারা চাকরিরত অবস্থায় থাকে, সিভিলিয়ে কী হয় আমি জানি না, কিন্তু সেনাবাহিনীর ভিতরের প্রত্যেকটি ঊর্ধ্বতন কর্মকর্তার কাঁধে বড় বড় দায়িত্ব, বড় বড় বোঝা তাদের কাঁধে চাপানো থাকে। একজন সেনা কর্মকর্তা ভোর 4:30 ঘুম থেকে ওঠে, এবং আমি যতটুকু জানি সেনাবাহিনীর প্রত্যেকটা অফিসার, সৈনিক থেকে শুরু করে অফিসার, 5 ওয়াক্ত নামাজ তারা নিয়মিত পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের অর্থ বুঝে তারা কোরআন তেলাওয়াত করে, নামাজ কালাম পড়ে, ইবাদত বন্দেগীদের ভিতরে থাকে। কিন্তু হ্যাঁ, নষ্ট হয়েছে, একটি সরকার তাদেরকে ব্যবহার করেছে, তারা ব্যবহৃত হয়েছে, যার জন্য ওখানে মামলা হয়েছে। কিন্তু আমি যে প্রসঙ্গে কথাটা বলছি, একজন মেজর জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেল হইতে হলে তার যে এক্সপিরিয়েন্স, তার যে দক্ষতা, এটা সিভিল থেকে বোঝার কোনো মাত্র, এই যে নবনীতা বলেন, কাজী রুনা, মাসুদা ভাট্টি, সাংবাদিক কামাল, মহিউদ্দিন খান আলমগীর, এদের জুতার স্তরেও এদের জ্ঞান নাই। এদের জুতা যে পর্যন্ত 3 ইঞ্চি 4 ইঞ্চি যে জুতার যে উচ্চতা, এতটুকুন একজন মেজর জেনারেল, একজন ব্রিগেডিয়ারের জ্ঞানের সাথে এদের এই সমতুল্য হওয়ার যোগ্যতা নাই।
বাংলাদেশের 64 জেলার নদী, নালা, খাল, বিল, কোথায় কোন প্রাচীন স্থাপত্য, কোথায় ইদানিংকের সমসাময়িক স্থাপত্য, রাষ্ট্রীয় সম্পদ কোথায়, সেন্সিটিভ স্থানগুলো কোথায়, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল একজনের তার মস্তিষ্কের উপরে অ্যাট এ গ্লান্স ছবি আঁকা থাকে। 1 সেকেন্ডের ভিতরে সে কোথা থেকে কোথায়, কতটুকু রেঞ্জে, কোন অবস্থায়, কতটা জিআর বোঝেন, 6 ফিগার গ্রিড রেফারেন্স বোঝেন আপনারা, এগুলো বোঝেন। একজন ব্রিগেডিয়ার জেনারেল হইতে হলে গ্রিড রেফারেন্স, আপনি যেখানে বসে আছেন ওইখানে বোম ফেলার জিআর কোথায় আছেন সেই থেকে জ্ঞান থেকে শুরু করে সারা পৃথিবী। একজন মেজর জেনারেল যদি ওয়ার্ল্ড ওয়ার শুরু হয় সারা পৃথিবীতে সে যেন যুদ্ধের নেতৃত্ব দিতে পারে, কখন কোন দেশে কোথায় গিয়ে তার যুদ্ধের মুখোমুখি হইতে হবে সেটা তার এই মুহূর্তে জানা নেই, কিন্তু পরিস্থিতিতে তাকে ওই রণক্ষেত্রে যে যুদ্ধ পরিচালনা করতে হবে। অতএব তার সারা পৃথিবী তার চোখদর্পণে, নখদর্পণে, তার মস্তিষ্কের ভিতরে সে ধারণ করে। তারপরে ওই কাঁধে উঠায় ওই সব স্টার, তরবারি একজন মেজর জেনারেলের। এই ধরনের ঘটনা হলে, সেন্সিটিভ ঘটনাগুলো বা এই ধরনের দুর্ঘটনা যে কোনো কিছু হলে আইএসপিআর থেকে বিবৃতি দেওয়া হয়, সেখান থেকে একজন মেজর সাহেব দেন। কিন্তু যেহেতু সেনাবাহিনীর অভ্যন্তরীণ প্রতি চাকরিরত অবস্থায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা জড়িত এবং এটা পুরা জাতির বাইরে, পুরা রাষ্ট্রের বিরুদ্ধে এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়েছিল একটি সরকার, সাধারণ জনগণের থেকে পুরা রাষ্ট্রের বিরুদ্ধেই স্বৈরা শাসক হয়ে উঠেছিল। তাদের ভিতরে থেকেই এই ব্যক্তিবর্গগুলো সরকার তাদেরকে ব্যবহার করেছে। তারা সরকারের হয়ে নিজেদের স্বার্থেই হোক, চাকরির স্বার্থেই হোক, কমান্ডের স্বার্থেই হোক, যে কোনোভাবেই হোক, তারা তাদের শৃঙ্খলার বাইরে গিয়ে অন্যায় কিছু কাজের সাথে জড়িয়ে পড়েছে। এটা কেস হয়েছে সিভিল কোর্টে। এই বিবৃতিটা সরাসরি সেনা প্রধানের খুব নিকটতম অধীনস্থ অ্যাডজুটেন্ট জেনারেল। অ্যাডজুটেন্ট জেনারেল মানে সেনা প্রধানের যত কমান্ড, আদেশ, কার্য পরিচালনা ইনি থ্রো আউট করে থাকেন, ইনি সাফ করেন সরাসরি সেনা প্রধানের যত কমান্ড, আদেশ, সেনাপ্রধান নির্দেশনা দেন, ইনি পুরা বাংলাদেশ সেনাবাহিনীতে তিনি সার্ভ করেন সমস্ত কিছু নির্দেশনা থেকে। একেবারে একজন নিম্ন সৈনিক থেকে সর্বোচ্চ একজন মেজর জেনারেল বলেন, লেফটেন্যান্ট জেনারেল বলেন, ওনার মাধ্যমে, ওনার স্বাক্ষরিতই চিঠিপত্র করেসপন্ডেন্স হয়ে থাকে। তিনি নিজে সরাসরি বিবৃতি দিলেন যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এনাদের বিরুদ্ধে অভিযোগের কথা শুনেছি এবং তাদেরকে আমরা আর্মি হেডকোয়ার্টারে সংযুক্ত হওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। এই যে দায়িত্বে থাকা একজন সেনা কর্মকর্তা, যদি একজন জিওসি লেভেলে থাকেন বা একজন কমান্ডে থাকেন, তাদের উপরে হাজারো দায়িত্ব থাকে। আমি এর আগেই বলছি যে সকাল 4টে, 4:30 বা 5টায় ওঠার পরে রাত 12টা পর্যন্ত একজন সেনা কর্মকর্তাকে অফিস করতে হয়। 24 ঘন্টা রাতের পর রাত তাদেরকে টেবিল ওয়ার্ক করতে হয়, এক্সারসাইজ করতে হয়। তারা নিজেরা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে যুদ্ধ পরিচালনার সর্বক্ষেত্রে সজাগ। 24 ঘন্টা সূর্যের সাথে একজন সেনা কর্মকর্তার সংযোগ রাখতে হয়। রাত বলে কোনো সেনাবাহিনীতে কোনো লেখাজোকা, কোনো নিয়মকানুন নাই। তো সেই সেনাবাহিনী তাদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে আর্মি হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়েছে। তাদের সাথে সেনাবাহিনী কথা বলবে, সেনা প্রধান কথা বলবে, সেনাবাহিনী পরিচালনার একটি পর্ষদ আছে, পর্ষদ তাদেরকে নিয়ে বসবেন, কথা বলবেন। কোর্টে তো তারা যাবেনই, কিন্তু তারা একটি সংস্থার সদস্য, সংস্থাও থেকেও তাদের পক্ষে কথা বলবেন। হয়তো পারবেন না, তারাও জানে যে এরা অপরাধী, কিন্তু ডিলিংস, লয়ার ডিলিংস যেটা আছে সেটা তো করতে হবে। একটা সংস্থা তার আন্ডারের অধীনস্থ একজন সদস্যকে ছেড়ে দেবেন, সেটারও একটা ডিলিংস আছে। নিয়মতান্ত্রিকভাবে যেটা হবে আইনের ভিতরে থেকেই সেনাপ্রধানের উল্লেখ করেই মেজর জেনারেল হাকিমুজ্জামান সাহেব বলছেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইনের সাথে কোনো কম্প্রোমাইজ করব না। কিন্তু যেটা ডিলিংস, এটা
পদ্ধতি ড্রিল আছে, সেই ড্রিলটা তো ফলো করতে হবে। হ্যাঁ, সেনাবাহিনীর কোনো একটি বিল্ডিংকে সাব জেল তো উল্লেখ করা হয়নি, সেখানে একটা কমিউনিটি মতো তৈরি করা হয়েছে, যাদেরকে নিয়ে পরিষদ বসবেন এনাদের সাথে, বা সেনাপ্রধান কথা বলবেন, অ্যাডজুটেন্ট জেনারেল সাহেব কথা বলবেন, ওই দিক থেকে সিভিল কোর্ট থেকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কোন ধরনের, তারা তো ব্যাখ্যা চেয়েছেন, সে ব্যাখ্যাগুলো আসবে এদের কাছ থেকে, এনাদের কাছ থেকেও সেনাবাহিনী ব্যাখ্যা চাইবে যে এই সিভিল কোর্ট থেকে আপনাদের বিরুদ্ধে এই ধারায় এই অপরাধের মামলা আসছে। সেনাবাহিনী তাদের জবানবন্দি, তাদের জন্য তো, তাদের যদি সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি দিতে হয়, ওই কোর্টের কেস হয়েছে, কিন্তু সেনাবাহিনী থেকে অব্যাহতি দেবে তো সেনাবাহিনীর লয়ের মাধ্যমে। সেনাপ্রধান, সেনাবাহিনীর যে সিস্টেমেটিক আছে, কাউকে বরখাস্ত করতে হবে, কাউকে কোর্ট মার্শাল করতে হবে, যাদের চাকরি পুরার কাছাকাছি তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে, এই কাজগুলো তো তাদের করতে হবে, এটা সেনা সংস্থা করবে। তাদের একটু সময়ের প্রয়োজন আছে না? তাদের কি ওইভাবেই নিয়ে কোর্টে উপরে এটা ছিলে খেলা নাকি? একটা মেজর জেনারেল অপরাধ করেছে, সে অপরাধী, তার জেল হোক, ফাঁসি হোক, যাই হোক না কেন, তারপরেও সে একজন মেজর জেনারেল, একজন লেফটেন্যান্ট জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেল। তাকে ফাঁসি দিতে হলেও সম্মানের সাথে ফাঁসি দিতে হবে। শেখ হাসিনা যেমন বজলুল হুদাকে নিজ হাতে গলা কেটে হত্যা করেছে, এটা তো আইন সাপোর্ট করবে না। তাদেরকে যদি ফাঁসি হয়, সেখানেও তাকে যেভাবে ফাঁসি দেওয়ার কথা সেভাবেই ফাঁসি দিতে হবে। তাকে তো বেদ দিয়ে বাড়িতে বাড়িতে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে না। যেভাবে জামায়াতের নেতাদেরকে অপমান অপদস্থ করে বিভিন্নভাবে কলঙ্কির মাধ্যমে তাদের বিরুদ্ধে অনেক অপবাদ দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, এটা তো অন্যায়। এই জন্য তো শেখ হাসিনা স্বৈরশাসক। কিন্তু বর্তমান যে জাস্টিস, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা করবেন, সেটা আইনের প্রতি যেমন শ্রদ্ধাশীল থাকবেন, একজন অপরাধীও সেও সম্মানিত ব্যক্তি, সম্মানী ব্যক্তি বলেই সে আইনের কাছে আত্মসমর্পণ করবে, আত্মসমর্পণ করেছে এবং সে আইনকে শ্রদ্ধাশীলভাবে, শ্রদ্ধাভরে মেনে নিয়েছে। সেখানে ফোর্স করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তাকেও তার পদমর্যাদা হিসাবে, অপরাধী হিসাবে সে অপরাধী, পদমর্যাদা হিসাবে সে সম্মানিত ব্যক্তি, তাকে সেইভাবেই ওখানে উপস্থাপন করতে হবে। আমিও চাই আওয়ামী লীগ সরকারের সময় সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা সরকারকে মদত জুগিয়েছে, অপরাধী করবার জন্য উদ্বুদ্ধ করেছে, তাদেরকে ব্যবহার করে সরকার নিজের স্বৈরা শাসকে পরিণত হয়েছে, এর বিচার হোক। তারা তাদের ল, আর্মি অ্যাক্ট তারা ভঙ্গ করেছে, ল অফ কোর্ট তারা ভঙ্গ করেছে, চ্যানেল অফ কমান্ড তারা ভঙ্গ করেছে। নাইলে সেনা একজন সরাসরি সেনাপ্রধান এই যে ধারায় মামলাগুলো হয়েছে, যে বিষয়ে মামলা হয়েছে, একজন সেনাপ্রধান এই ধরনের কাউকে গুম করতে, কাউকে হত্যা করতে, কাউকে অপহরণ করতে, মানবতা বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়াইতে সেনাপ্রধান আদেশ দিতে পারেন না, আদেশ দেনও নেই। ইনরা যারা এই কাজগুলো কর্মগুলো করেছেন, সরাসরি সিভিল সরকারের সাথে তারা জড়িত ছিল, কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে, কেউ সরাসরি প্রধানমন্ত্রীর সাথে সংযোগ ছিল সেখান থেকে। যেমন ডিজিএফআই আউট অফ কমান্ড সেনাপ্রধান, চিফ অফ স্টাফ, এরা সরাসরি সিভিল সরকারের সাথে, সেনাপ্রধানের সাথে, রাষ্ট্রপতির সাথে তাদের কার্যক্রম। এখানে সেনাপ্রধানের কোনো ভূমিকা নেই, কিন্তু তারা অপরাধী। এখন তারা সেনাবাহিনীর সদস্য, এখন ডিজিএফআইতে নাই। যখন তার ডিজিএফআই থেকে অব্যাহতি দিয়ে সে সেনাবাহিনীর চেন অফ কমান্ডের ভিতরে চলে আসছে, এখন সে সেনাপ্রধানের নেতৃত্বে। সেনাপ্রধান তাকে কিভাবে সেনাবাহিনী থেকে অব্যাহতি দিবেন সেটা তার ধারা আছে, আর্মি ল আছে, আর্মি অ্যাক্ট আছে, সেই ধারা প্রয়োগ হবে তার উপরে। সে যখন সিভিলে চলে যাবে তখন আন্তর্জাতিক অপরাধের যে আইন, যে ল, যে ধারা, সেটা তখন তার উপরে প্রয়োগ হবে। তো এই সময়টাকে, এই যে বিভিন্নভাবে যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, হেফাজতে নিলে 24 ঘন্টার ভিতর কোর্টে দিতে হবে। কেন? কোর্ট তো বলেছে তাদের 21 তারিখে হাজির হতে, এখনই তারা কোর্টে যাবে কেন? সেনাবাহিনী তাদের সদস্যদেরকে অ্যারেস্ট করতে পারে। পৃথিবীর ইতিহাসে এই একটা পাওয়ারফুল জায়গা, একজন লেফটেন্যান্ট কর্নেল মাত্র 3 ফুট দূরে দাঁড়ানো একজন সৈনিককে 28 দিনের জেল দিতে পারে,
একজন সৈনিককে চাকরি থেকে অব্যাহতি দিতে পারে, কোনো সাক্ষীর প্রয়োজন নেই, কোনো দিন সময় ক্ষণের পরিবর্তন নেই। সরাসরি কোনো সৈনিক যদি ওই ধরনের অপরাধী হয়, সরাসরি অধিনায়ক তার টেবিলের সামনে দাঁড় করিয়ে তার ডকুমেন্টস সামনে নিয়ে সরাসরি সে এই সাজা দিতে পারে। এই ক্ষমতা পৃথিবীর আর কাউকে দেওয়া নেই, কোনো জজের নেই, কোনো এডিশনাল জজের নেই, কারণ নেই, প্রধান বিচারপতিরও নেই, জজ কোর্ট হাইকোর্ট কেউ পারবে না যে 3 ফুট দূরে দাঁড় করিয়ে রাখিয়ে কোনো সাক্ষী ছাড়া, কোনো কিছু ছাড়া কারোর 28 দিন জেল বা যে কোনো চাকরি থেকে অব্যাহতি দিতে। কিন্তু একজন লেফটেন্যান্ট কর্নেল সেইটা পারে, সেইটা পাওয়ার সে বিয়ার করে, সেইটা তার মিলিটারি আইন তাকে দিয়েছে সেই ক্ষমতা। এখন সেনাপ্রধানেরও তার নিজস্ব ক্ষমতা আছে, সেনার সংস্থা। সেনাপ্রধানের এই পদ কারোর ব্যক্তিগত না, আজীবনের জন্য না, সাময়িকই কমান্ড। এটা একটি কমান্ডের জায়গা, এটা একটি ফিল আপ করার মতো জায়গা, যেটা অনবরত হইতে থাকবে, অব্যাহত হইতে থাকবে, এইটাই সিস্টেম। সেইটার উপরে একজন অফিসার তার অধীনস্থ অফিসারকে সে সংযুক্ত করেছে, তার সাথে কথা বলবে, তাদের কাছ থেকে তার কথা শুনতে হবে না। সে সংস্থায় চাকরি করেছে, সংস্থায় তার আরও সুযোগ সুবিধার জায়গা রয়ে গেছে না। যদি সে অব্যাহতি তাই তার ফ্যামিলি আছে, সে পেনশন পাবে, সে চাকরি করে আসছে, তার বিভিন্ন অনেক অর্থকরী পেনশনের হিসাব কিতাব আছে না এখানে, সেটা সময়ের দরকার না। যেটা আমরা এলপিআর বলি, এটা একজন 16 জন আছে, তার ভিতরে একজন এলপিআরে আছেন। তো এই একটা কাজের একটা ধারা সিস্টেম আছে না, এইটাকে নিয়ে এই যে কতগুলো ইউটিউবার এমনভাবে বক্তব্য রাখছে যেন এরা যে কত বড় বিজ্ঞ, কত কিছু জানে বাংলাদেশ সেনাবাহিনী সম্বন্ধে। আসলে বালটাও জানে না, কোনো কিছুই না জানে না, আন্দাজে চাপা মাইরে গুজব ছড়িয়ে সেনাবাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আমার দৃষ্টিতে মনে করি আইন যথাযোগ্যভাবে প্রয়োগিত হচ্ছে। আইন স্পেশাল ট্রাইব্যুনালে যেটা হয়েছে, অবশ্যই তাজুল সাহেব বাহবার যোগ্য রাখেন, সাহসী পদক্ষেপের জন্য তাকে ধন্যবাদ জানাই। এবং এই ধরনের ক্রাইমের বিচার হইতেই হবে, ভবিষ্যতে যেন আর এই দৃষ্টান্ত পুনরায় না ঘটে। এর জন্য আমরা 16 কোটি মানুষ সোচ্চার, কিন্তু সেনাবাহিনীর অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমরা বাইরে বসে যে ধরনের বক্তব্য কথাবার্তা বলার চেষ্টা করছি, মানে এমনভাবে এরা বলছে সেনাবাহিনীতে আজ রাতেই বড় ধরনের সৃষ্টি হবে, সেনাপ্রধান থাকবে না, অ্যারেস্ট হয়ে যাবে বা তাকে হত্যা করা, মানে এমনভাবে বলা হচ্ছে যেন বিডিআর হত্যাকাণ্ড। বিডিআরে এত বড় হত্যাকাণ্ড হইতো না তো যদি মুন্নি সাহাদের মতো সরাসরি এই নোংরা বজ্জাত এদেরকে কি ভাষায় বললে এই যে ওদের সঠিক উপাধি দেওয়া হবে আমার জানা নেই, সরাসরি সৈনিকদেরকে নিয়ে এসে সে ভিডিও লাইভ করে এমনভাবে পুরা দেশের বিডিওদেরকে ভিতরে এই বিদ্রোহ ছড়িয়ে দিল, যার জন্য কতগুলো প্রাণহানি ঘটল। নিরীহ হাজার হাজার বিডিআর সদস্যরা এখনও কারাগারে, নিষ্পাপ, যারা কিছু জানেই না তারাও এখনও কারাগারে। এই ধরনেরই আবার একটি ঘটনা ঘটাতে চাচ্ছে সেনাবাহিনীর ভিতরে এই বাইরের ইউটিউবাররা। এদেরকে যদি কোনো কথা বলার জন্য সবাই, আমিও কথা বলছি, আমি ভয়েস রেজ করছি, আমি আমার ওপিনিয়ন জানাচ্ছি, আমার সেলফ ভিউ আমিও জানাচ্ছি, কিন্তু এটা এমন না যে কাউকে প্ররোচিত করে দেশের অভ্যন্তরে আবার একটি খুনোখুনি, গোলাগুলি, আত্মাহুতিমূলক ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। আইনের মতো চলুক, কাজ চিরচারিত নিয়মেই চলবে। সেনাবাহিনীতে কোনো কু হবে না। সেনাবাহিনীর যেটা হবার হয়ে গেছে, স্বৈরশাসক থাকতে যেটা হবার হয়ে গেছে, তারপরেও কিছু সময় হয়তো ওয়াকারুজ্জামান সাহেব চেষ্টা করেছেন, এখনও হয়তো তিনি করছেন, কিন্তু সরাসরি কমান্ডের মাধ্যমে আর কিছু করার সুযোগ নেই, আর কোনো কিছু করা হবেও না। অতএব ইউটিউবারদের দৃষ্টি আকর্ষণ করে যেমন বলছি, তেমনি যারা এই ইউটিউবের এই গুজবগুলো শুনে, গুঞ্জনগুলো শুনে নিজেদেরকে হতাশ মনে করেন, কেউ কেউ দেশ ছাড়ার মতো পরিস্থিতিতে পড়ে গেছেন যে দেশে খুনোখুনি হবে, দেশ থেকে পালাবো,
না, আপনারা ঠান্ডা নীরব ধৈর্য ধরে থাকুন, কিন্তু সজাগ থাকুন। দেশের মাটিতে বুক ফুলিয়ে কথা বলবার মতো সৎ সাহস রাখুন। যদি ক্যান্টনমেন্টের বিরুদ্ধে কথা বলতে হয়, দাঁড়াইতে হয়, সেটা সবাই দাঁড়াবো আমরা, যদি তেমন পরিস্থিতি হয়। তবে আমি দায়িত্ব নিয়েই বলছি, সেনাবাহিনীতে সে ধরনের আর কোনো কিছু ঘটার কোনো সুযোগ নেই। যাদেরকে সংযুক্ত করা হয়েছে সম্মানের সাথেই, তাদের পদমর্যাদার দিকে লক্ষ্য রেখেই, তাদের যতটুকুন সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়ার যে প্রসেস, নিয়ম, সেই কাজগুলোই চলছে। কাউকে সরাসরি সেই হেফাজতেও যেমন নেওয়া হয়নি, তেমনি দৃষ্টির বাইরেও রাখা হয়নি। তারা সেনাবাহিনীর নজরের ভিতরেই আছে, যেন কেউ পালিয়ে না যায় বা কেউ যেন অন্যায় কোনো আইনের আওতায় এসে অন্যায়ভাবে সাজার অন্তর্ভুক্ত না হয়, সেদিকে সেনাবাহিনীকে দেখতে হবে। সেনাবাহিনীর সম্পদ এগুলো রাষ্ট্রীয় সম্পদ, আবেগে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। প্রকৃত পক্ষেই যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তারা সাজার মুখোমুখি হোক, শাস্তি ভোগ করুক, বাংলাদেশ কলঙ্কমুক্ত হোক। ১,৫০০ তরুণ, শিশু, বৃদ্ধ, বনিতা যারা শহীদ হয়েছে তাদের রক্তের সঠিক মূল্যায়ন হোক। জাতি সঠিক সম্মানিত নাগরিক হিসাবে মাথা উঁচু করে দাঁড়াক। তারা সঠিক সিদ্ধান্তে সরকার গঠনের পদ্ধতিগত পথ, আইন খুঁজে পাক, তৈরি হোক এ রাষ্ট্রে। আমরা সবাই সেটাই চাচ্ছি। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।